আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, সুমন ভাই ভালো আছেন? নাহিদ খান ভাই কি অন্য ব্যাচে আছেন নাকি? পড়ে আছেন? নাহিদ খান। চ্যাটে বলুন, সমস্যা নেই। ওকে, গত ক্লাসের যে হোমওয়ার্ক দেওয়া ছিল। হ্যাঁ, রাহান ভাই সবাই ভালো আছে। হোমওয়ার্ক গুলো কে করছে? আমাকে কিওয়ার্ড রিসার্চের জন্য যে হোমওয়ার্ক গুলো দেওয়া ছিল, ওয়ার্ক ফাইল গুলো জমা দেওয়ার তৈরি করা হয়নি অ্যাক্টিভিটিতে। ওটাতে একটু প্রবলেম ছিল, টেকনিক্যাল প্রবলেম ছিল সার্ভারের। তো অ্যাক্টিভিটি আজকে মেবি সে ঠিক করছে। আগামী দিনকে অ্যাক্টিভিটি তে জমা দেওয়া হবে। নাহিদ খান ভাই কি অ্যাফিলিয়েট মার্কেটিং ব্যাচ 4 আছেন আর 5 আছেন, দুটাতে নাকি একটাতে আছেন? রেহান ভাই যে কথা বললেন, সমস্যা নেই, প্রশ্ন করুন। সমস্যা কি হচ্ছে? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? এই তো সজীব ভাই বলছি, ভালো আছেন? হ্যাঁ সজীব ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছে। আচ্ছা। আচ্ছা, ওই যে কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমি একটু সময় দিয়েছি। তো আচ্ছা। আসলে আমি আমার ক্যাটাগরি প্রোডাক্টে এখন পর্যন্ত সিলেকশন করতে পারলাম না যে কোনটা নিয়ে মার্কেট প্লেস গুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তারপর তো আর কি অফার গুলো পাবেন। না। তো আমি মানে আমার প্রোডাক্টটা কি সেল প্রোডাক্টটা আসলে নিজের প্রোডাক্ট অন্য কেউ সিলেক্ট করে দিলে হয় না, কারণ প্রোডাক্টের উপরে বলেছি যে ডিমান্ড, ভালোবাসা সবকিছু দিয়ে তাকে আটকে রাখতে হবে। মানে নিজের কিছু মনে করতে হবে, তাকে তার সম্বন্ধে জানতে হবে, রিসার্চ করতে হবে। তো তারপরে প্রোডাক্ট লঞ্চ করার কথাটা আসে। তো একজনের প্রোডাক্ট আরেকজন আসলে সিলেক্ট করে দেওয়া যায় না, এটা পসিবল না। একজনের পছন্দ অন্যজনের পছন্দ, বা একজন কে মার্কেটিং করবে, সব ক্যাটাগরি এক হয় না। তো প্রোডাক্টটা আসলে নিজেই সিলেক্ট করতে হবে। হ্যাঁ ভাই, পাওয়ার পয়েন্ট স্লাইড গুলো দিয়ে দেওয়া হয়, আপনি পান না নাকি? দিয়ে দিত। আজকের কাজ কই দিব? আজকের কাজ আপাতত এখানে আপনি দেন, এখানে দেখেন আপলোড করা যায় কিনা। ফাইলটা আসলে অ্যাক্টিভিটিতে ক্রিয়েট করতে হবে। অ্যাক্টিভিটিতে ক্রিয়েট করার টেকনিক্যাল প্রবলেমের জন্য গতকালকে আমি ক্রিয়েট করতে পারিনি। অথরিটিকে জানাইছি, প্রবলেমটা আমি সলভ করছে। তারপরে এখন আবার নতুন করে ইমেল দেওয়া আছে দেখেন, নতুন করে আবার সাবমিট করার জন্য, অ্যাসাইনমেন্ট সাবমিট করার জন্য, হোমওয়ার্ক দেওয়ার জন্য ফাইল ক্রিয়েট করতে হবে অ্যাক্টিভিটিতে। সরি। ড্রাইভের লিঙ্ক তো পেয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ভাই। আব্দুল্লাহ ভাই কেমন আছেন? মোহাম্মদ আব্দুল্লাহ ভাই। শুধুমাত্র নাহিদ ভাই হচ্ছে করেছে অলরেডি, অ্যাসাইনমেন্ট করেছে। আর একজন করেছে, দুজন করেছে, কিন্তু দেখতে পারছে না।
ওয়ালাইকুম আসসালাম। রাজু ভাই কেমন আছেন? ভালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, ভালো আলহামদুলিল্লাহ, আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আব্দুল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া, ওই যে আমাদের মেসেজে দেখলাম যে এখন ওই আপনার যে আইডি, মিটিং আইডি লাগবে না, এরকম একটা মেসেজ দেখলাম। তো আসলে জিনিসটা হচ্ছে তো আসলে আপনাদের একটা টিউটোরিয়াল দেওয়া হয়েছে যে স্টুডেন্টরা কিভাবে ক্লাসে অ্যাটেন্ড করবে এই বিষয়ে। তো আমাদের একটা হ্যাঁ টিউটোরিয়াল হ্যাঁ, দেওয়া আমি হয়েছে। হ্যাঁ, আমি এটা দেখছিলাম, এটা ফলো করে যে এতক্ষণ আমি ট্রাই করতেছিলাম, কিন্তু এটার সাথে আসলে আমাদের তো দেখতেছে ওল্ড ভার্সনে এখন আমরা ক্লাসটা করতেছি। হ্যাঁ, নতুন ওল্ড ওইখানে ওল্ড ভার্সনে ক্লাস করছি, কারণ যেভাবে তৈরি করতে হবে আপনাদের ক্লাস নেওয়ার জন্য লাইভ না হয়ে ক্লিক করলে চলে আসবেন, ঠিক আছে? তবে আসলে আমরা আচ্ছা তৈরি করতে গতকালকে পারিনি, কারণ ওদের সার্ভারে টেকনিক্যাল কিছু প্রবলেম থাকার কারণে। তো জি জি। তখন অথরিটিকে জানাই আসলে আমরা এভাবে ক্রিয়েট করতে পারছি না, অথচ আপনারা তো স্টুডেন্টকে দিয়ে দিচ্ছেন এই ভিডিওটা। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে প্রবলেমটা মেবি আজকালের মধ্যে সলভ হয়ে যাবে, অলরেডি হয়ে গেছে। আগামী দিন থেকে আমরা ক্রিয়েট করব, তারপরে আপনারা ক্লিক করে ক্লাসে ঢুকবেন, মিটিং আইডি দিয়ে আসা লাগবে না। আর যখন ওই আমার প্রবলেম হবে আর অনেকে ওল্ড আছে আইডিতেই আপনি মিটিং আইডিতে ক্লিক করে আসতে মেসেজটা, পারবেন। মানে তাদের প্রোফাইলে ঢোকার পরে জি। মেসেজটা পাওয়ার সাথে সাথে ওই জিনিসটাই ফলো করতেছে, অ্যাক্টিভিটি এসে আপনার এই জিনিসটা মিটিং খুঁজতেছে না। যেমন আমিও খুঁজি নাই প্রথমে, অনেকবার এই জিনিসটাই ফলো করতে। এখন থেকে মিটিং আইডিটা ফলো করেন, যখন ওইটাতে প্রবলেম হবে মিটিং আইডিতে ডিরেক্ট এসে ক্লাস করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। ওকে ভাই। আচ্ছা ওকে ভাই, ওকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, সাজিদ বলছি যে আমার লাইনটা কেটে গেছিল, তাই কথা বলা হয়নি। হ্যাঁ, ওকে সজীব ভাই, নো প্রবলেম। তো মানে এই যে নিচ সিলেকশন সম্বন্ধে যদি কোনো আইডিয়া দিতেন, যে এই নিচ গুলো নিয়ে কাজ করতে পারলে। ও, তাহলে তো আপনি শুনেননি, যেহেতু লাইন কেটে গেছিল। আমি নিজ সিলেকশন নিয়ে বলেছি আপনার অ্যান্সারটা। আসলে নিজ সিলেকশন নিজের ব্যাপারে, নিজে সিলেক্ট করতে হবে নিজের নিজ, নিজের প্রোডাক্ট। স্টার্ট করতে পারো দিত। হ্যাঁ, আর একটু টাইম নিয়ে স্টার্ট করেন, কি নিয়ে সিলেক্ট করবেন বুঝে যাবেন, আর একটু ক্লাস করতে থাকেন। ওকে। হ্যালো জি বলুন আব্দুল্লাহ ভাইয়া। ভাইয়া, যারা ওই অ্যাসেসমেন্ট করছে একটু কাইন্ডলি যদি দেখতে পারতাম, মানে এই জিনিসটা। অ্যাসাইনমেন্ট গুলো যারা করছে তারা হচ্ছে আপলোড করার জন্য ইমেইলে আপলোড করতে হবে আপাতত। তাছাড়া আপলোডের কোনো অপশন নেই। আচ্ছা আচ্ছা, মানে কিভাবে করছে জিনিসটা একটু দেখলে ভালো লাগতো। ভিডিও তো আপনি দেখছেন, ভিডিওতে আজকে গত ক্লাসের ভিডিওতে দেখানো হয়েছে কি নিয়ে কি হ্যাঁ, তা তো অ্যাসাইনমেন্ট ছিল। দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। ওকে, পার্টিসিপেট সংখ্যা বেড়ে গেছে, ক্লাস নিয়ে স্টার্ট করব তবে। হ্যালো, হ্যাঁ ভাইয়া, শাহিনুর ভাইয়া কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, সাহেব ভাই ভালো আছে। আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। জয়েন করলাম, গত হ্যাঁ ক্লাসও আমার আধা ঘন্টা দেরি হয়ে গেছে। তো না, আজকে নিচ ক্লাসে খুব বেশি দেরি হয়নি, সমস্যা নাই, এখনো কিছু স্টার্ট করিনি। তো নাহিদ নিচ খান ভাই সিলেক্ট অলরেডি করে মেইল আমরা করছেন। যদি বলেন। নিচ সিলেক্ট করি, এই ক্ষেত্রে মানে কি কি নিচ গুলা নিয়ে কাজ করলে আপনার পক্ষ থেকে কি সাজেস্ট দেওয়া যায়? 5, 6টা, 10টা, মানে এরকম নিচ গুলা নিয়ে কাজ করলে ভালো, বেটার কিছু ফল পাওয়া যাবে? ওকে, এটা নিয়ে হচ্ছে পোস্ট করতে হবে আসলে, ডিটেলস লিখে কোন নিশগুলো রিলেটেড, কোন মার্কেট প্লেস গুলোতে অ্যাকাউন্ট করবেন। আসলে অ্যাক্টিভিটিতে হ্যাঁ হ্যাঁ। লিংক পোস্ট করা যায় না, তো এই জন্য জি করতে পারছি না। তো লিংক পোস্ট অল্টারনেটিভ একটা ওয়ে ক্রিয়েট করে দিছে, সেটা কাজ করছে না। সেটা কাজ করলেই সবগুলো দিব আস্তে আস্তে। আচ্ছা, তাহলে কি আমাদের জন্য একটা গ্রুপ অথবা একটা কিছু ফেসবুক ওপেন করলে ভালো হয় না, যেখানে আমরা সবকিছু আপলোড দিতে পারবো? অথবা শুধু শুধু সেটা আপনার হচ্ছে অফিসিয়াল ভাবে এরকম আমাদের কিছু করা নিষেধ আছে। আপনারা স্টুডেন্টরা যা ইচ্ছা করতে পারেন, সেটা তো সমস্যা নেই। আচ্ছা, তাহলে তো আমাদের সবাইকে, স্টুডেন্টদেরকে একসাথে হতে হবে। একটা গ্রুপ পেজ খুললে কোনো একটা সবাই কাজ আপলোড দিল, কে কি করলো না করলো, হুম। সেটা মনে হয় বেটার হয়। হ্যাঁ, সেটা বেটার হতো, বাট এখন আমাদের জন্য নিষেধ করা আছে তো আমাদের সাইড বাদ অন্য কোথাও সাপোর্ট দিতে। ও আচ্ছা আচ্ছা। আহ, সেজন্য আর কি আমরা দিতে পারছি না। Thank you. ওকে। নাহিদ ভাই অ্যাপ্লিকেশন তার সাবমিট করছে, আমি ওপেন করে দেখাবো।
ওমর ফারুক ভাই ক্লাস সাইটটা দিলাম না, আজকে ক্লাস তো শেষ হয়নি, কিভাবে দিব? এটা কি অন্য কোনো ব্যাচে আছে নাকি? শেষই হলো না এখনো আজকের ক্লাসটা। উনি কি শেষ করে ফেলছে? ও আচ্ছা। নাইট ভাইয়ের হোমওয়ার্ক ওপেন করছি, অলরেডি ওপেন হয়ে গেছে। নিয়ে সেট ওকে, সবাইকে আমি এখন শো করবো। ডেস্কটপ শো করি। নাইট ভাই দেখছেন আশা করি। আগেরটা আসলে সব স্লাইডই একই লিংক ভাই, সব স্লাইডে একটা লিংকই, জাস্ট খালি আপনাকে ঢুকে ওর নিতে হবে। হুম, আমি আবার দিয়ে দিচ্ছি, উপরে দেখেন আপলোড করছি লিংকটা। ওকে, সবাই দেখতে পাচ্ছেন ডেস্কটপ। এখন এটা নাহিদ খান ভাইয়ের হোমওয়ার্ক ছিল কিওয়ার্ড রিসার্চ নিয়ে। তিনি তার নিজ সিলেক্ট করেছিল হেডফোন। ওকে গুড। তো মেন আপনার বেস কিওয়ার্ড ছিল হেডফোন। তো হেডফোনের মান্থলি সার্চ ভলিউম এটা, এমপি3 প্লেয়ার, এটার কিওয়ার্ডে এটা লং টেল কিওয়ার্ড। এটার কিওয়ার্ডে মান্থলি সার্চ যেমন এভারেজ, গ্লোবাল সার্চ ভলিউম এত হাই, কম্পিটিটিভ হাই। আমি তো লো গুলো নিয়ে কাজ করতে বলছিলাম, কম্পিটিশন লো বাট সার্চ ভলিউম বেশি, এগুলো নিয়ে সব কম্পিটিশন হাই নিয়ে কাজ করছে। এই সম্বন্ধে নাহিদ ভাই বললেন কিছু? ওকে, সমস্যা নেই, উনি এরপরে যেন বুঝতে পারবে সমস্যা। কম্পিটিশন লো গুলো নিয়ে আপাতত সাইড ডান করাবেন বা কাজ করবেন বিগিনার লেভেলের জন্য। রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে এখানে, উনি গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে করছে। নাহিদ ভাই অন মাইক্রোফোন কি অন করা যাবে? ওকে, হ্যাঁ গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে। আসলে গুগল কিওয়ার্ড প্ল্যানারে এই অপশনটার জন্য কি আপনার পেমেন্ট মেথড অ্যাড করা লাগছে ভাই? দেখছেন লাগেনি তো। সবাই হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড না করেও আপনার গুগল কিওয়ার্ড প্ল্যানার যেটা আছে সেটা দিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। তো সবাই করে ফেলুন দেরি না করে। ওকে, ধন্যবাদ। আজকের ক্লাস টপিকসে আমরা যাব। আজকে হচ্ছে টোটাল এসইওর উপর ক্লাস হবে। টোটাল ক্লাসটা একটা এসইওর উপরে হবে। আমি জানি এখানে লো কম্পিটিটিভ গুলা সার্চ ভলিউম কম। হ্যাঁ, সার্চ ভলিউম লো, কম্পিটিশন গুলো সবসময় কম হয়, একটু খুঁজতে হবে। আরো কয়েকটা বেস কিওয়ার্ড ধরে রিলেটেড কিওয়ার্ডের তো ওখানে অনেক দেয়া থাকে। আমি এক্সাম্পল কয়েকটা দেখিয়েছিলাম না ভাই, অনেক নিচে গেলে পাইতেন মেবি। পাওয়া খুবই কষ্ট, কয়েকটা অল্প পাওয়া যায়, তারপরে তো পাওয়া যায়। ওকে, এখন আমাদের টপিকস আজকের হচ্ছে এসইও। তো এসইও সম্বন্ধে তো সবাই জানেন, এসইও টোটালটা কি, এসইওর কাজটা কি। স্লাইড ওপেন করার আগে আমি কিছু বলবো এসইও সম্বন্ধে। এসইও টোটাল হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা কিভাবে কাজ করে আমাদের, আমাদের এসইওটা এভাবে কাজ করে। আমাদের সাইট যখন তৈরি করি তখন এসইও ফ্রেন্ডলি যখন করি তখন গুগল এটাকে অনেক পাত্তা দেয়, তার কাছে অনেক ভ্যালু থাকে আমাদের সাইটটাকে। তো সবকিছু যদি এসইও ফ্রেন্ডলি হয় বা গুগল যেভাবে চাই সাইটটাকে সেভাবে শো করে, তাহলে আপনার সাইটটাকে র্যাঙ্কিং উপরে দেখাবে। গুগল থেকে ফ্রিতে ট্রাফিক গুলো আপনি পাবেন। মূলত ট্রাফিকের জন্যই বা আপনার ভিজিটরের জন্যই সার্চ ইঞ্জিনে কাজ করা। সার্চ ইঞ্জিন বাদে আপনি কোথাও এমন কোনো ট্রাফিক, এত বেশি ট্রাফিক পাবেন না। সো ট্রাফিক আসলে তো আসলে সেগুলোই কাস্টমার, এক একটা করে রেভিনিউ হবে, তখন সেল হবে। তো গুগলকে, গুগলের টপ পেজে আনার জন্য, ফার্স্ট পেজে আনার জন্য এসইওটা প্রয়োজন আর কি। আরো প্রয়োজন আছে, দেখবেন, সমস্যা নেই।
এখানে আমাদের যে টপিকস গুলো আজকে কভার হবে সেগুলো হচ্ছে হোয়াট ইজ দ্য সার্চিং অপটিমাইজেশন, সার্চিং অপটিমাইজেশন কেন দরকার আমাদের, আর সার্চিং অপটিমাইজেশন ছাড়া আসলে কিছু চিন্তা করা যায় না। নিজের জন্য সার্চিং অপটিমাইজেশন দরকার, আর সার্চিং অপটিমাইজেশনের আপনার অর্ডার গুলো কি কি, মানে ফার্স্টে কে যাবে ক্যাটাগরির ভিতরে, এটা। তো ফার্স্টের টপিকসে আমি যদি বলি সার্চিং অপটিমাইজেশনটা কি, এটা হচ্ছে টোটালি বলে ফেলেছি অলরেডি। সার্চ এসইওর পুরো হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আর এটা হচ্ছে আপনার ইমপ্রুভিং ওয়েবসাইট অ্যান্ড প্রমোটিং এর জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দরকার। এটা লার্জ নাম্বার অফ ভিজিটার সার্চ ইঞ্জিন থেকে আসে, তো এই জন্য আমাদের এসইও করা দরকার। আর সাইটটার স্ট্রাকচার, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের আন্ডারস্ট্যান্ড হইতে হবে, সার্চ অপটিমাইজেশন বুঝে আপনার সাইটটার স্ট্রাকচারটা কেমন। সাইটটা আসলে সার্চ ইঞ্জিনের জন্য গুরুত্বপূর্ণ, কারণ সার্চ ইঞ্জিন থেকে অবশ্যই ট্রাফিক গুলো আপনি নেবেন ফ্রিতে আর কি। এটা সামারি হচ্ছে সার্চ ইঞ্জিনটা রেজাল্টে ফার্স্ট পেজে শো করে, অলরেডি বলে ফেলছি, মেকিং ইওর সাইট এন্ড সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি। ওকে, এখন সার্চ ইঞ্জিন কেন, সার্চ ইঞ্জিন আমাদের সাইটটি তৈরি করব, এটার কিছু কারণ আছে। তো মেজর কারণ হচ্ছে ট্রাফিক ড্রাইভ করা আপনার ওয়েবসাইটে সার্চ ইঞ্জিন থেকে। তো আপনি যে ট্রাফিক গুলো ড্রাইভ করতে পারবেন সেটা হচ্ছে অনেকগুলো ভাবে ট্রাফিক ড্রাইভ করতে পারবেন। একটা সার্চ ইঞ্জিন ভাবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে, ইউটিউব মার্কেটিং এর মাধ্যমে। তো তার মধ্যে সব থেকে বেশি ট্রাফিক কিন্তু সার্চ ইঞ্জিনে আসে। তো সার্চ ইঞ্জিনের মধ্যে আবার বিভিন্ন ক্যাটাগরি আছে, তার মধ্যে গুগল থেকে আসে, সার্চ করে আসে 80%, ইয়াহু থেকে 95%, বিং থেকে 8.5% পিপল সার্চ ইঞ্জিন ইউজ করে আপনার ওয়েবসাইটে ঢুকবে বা সার্চ ইঞ্জিন ভিজিট করে কোনো সাইটে যায়। তো এটার জন্য আসলে সার্চ ইঞ্জিন এত প্রয়োজন আমাদের। অন্য ট্রাফিক ওয়েবসাইট থাকলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খুব অল্প ট্রাফিকই ড্রাইভ করে, বাট সার্চ ইঞ্জিনের মাধ্যমে ব্যাপক পরিমাণ 95% ট্রাফিকই সার্চ ইঞ্জিনের মাধ্যমে আসে, বাদ বাকিগুলো সোশ্যাল মিডিয়া, ইউটিউব বলেন, বাদ বাকি সাইটগুলোতে আসে। তো ট্রাফিক ড্রাইভ করার জন্য আর এটার সার্চ ভ্যালু বাড়ানোর জন্য, এটার টার্গেটেড ভিজিটর আনার জন্য, হুম এটা রেভিনিউ পাওয়ার জন্য, সেল পাওয়ার জন্য আসলে আমাদের এসব করতে হবে, ফার্স্ট পেজ আনতে হবে। আসলে সার্চ ইঞ্জিন বাদে কোনো কিছু কল্পনা করা যায় না, সার্চ ইঞ্জিনের বিপরীতে কিছু নাই সার্চ ইঞ্জিনের ট্রাফিক বাদে। এসইও তো আপনার নিজের জন্য করতে হবে, কারণ এসইওটা হচ্ছে SEO world so complex, but most of the easily understand the basics. আর স্মল অ্যামাউন্ট নলেজ মেক বিগ ডিফারেন্স। আসলে এসইও জানতে হলে একটু নলেজটা বেশি করতে হবে এসইও সম্বন্ধে, কারণ গুগল খুব সহজে আপনার সাইটটাকে র্যাঙ্ক করাবে না, অনেকগুলো কাজ করাতে হবে, প্লাস এসইও এক্সপার্ট হতে হবে। ইভেন আপনার দুই টাইপের এসইও আছে, অন পেজ এসইও, অফ পেজ এসইও, দুটাতেই খুব সময় দিতে হবে, এবং কি লিঙ্ক বিল্ডিং এর জন্য আবার পেইড কিছু কাজ করাইতে হবে। সবই আজকে দেখবো, সমস্যা নেই। তো এখন আসলে এখানে একটা এক্সাম্পল দিছে যে আসলে ব্রাশ করা বাদে, যেমন ব্রাশ করার পরে যেমন গার্লিক বা রসুন খাই, ঠিক তেমনি এসিও করার পরেই আপনি আপনার ওয়েবসাইট থেকে ট্রাফিক ড্রাইভ করতে পারবেন, ট্রাফিক আনতে পারবেন ওয়েবসাইটে, এসিও না করলে পারবেন না। এখানে অর্ডার অফ এসিও বলতে কি বোঝানো হয়েছে, তো অর্ডার অফ এসইও হচ্ছে আপনার দুই টাইপের এসইও আছে, অন পেজ এসইও, অফ পেজ এসইও। যেমন আমরা যখন কাউন্ট করি 1 2 3 4 5, তো 1 সবসময়, 2 সবসময় 1 এর পরে আসে, 1 ছাড়া কিন্তু 2 কে কল্পনা করা যায় না। ঠিক তেমনি অন পেজ এসইও ছাড়া অফ পেজ এসইও পসিবল না, আগে অন পেজ এসইও আসতে হবে, তারপরে অফ পেজ এসইও যেতে হবে। আর অন পেজ আর অফ পেজের ভিতর কিছু কোনটা আগে আসবে, অবশ্যই অন পেজ আগে আসবে, দেন অফ পেজ, যেমন 1 পরে 2, এভাবে আর কি। তো অন পেজ এসইও কিগুলো, কোনগুলো নিয়ে কাজ করে, সেটা হচ্ছে আপনার মেটা ট্যাগ, কন্টেন্ট, নেভিগেশন, এগুলো যারা আপনি অলরেডি করেছেন, সাইট রান করেছেন বা সাইট নিয়ে কাজ করছেন, ব্লগিং করছেন, তারা ভালো বুঝবেন মেটা ট্যাগ গুলো, কন্টেন্ট কোনটা, নেভিগেশন কোনটা, ইয়োরস, ইন্টারনেট লিঙ্ক বিল্ডিং, অল ট্যাগস, হেডিংস, সাইট ম্যাপ। তো এগুলো কাজ করে আপনার
সুমন ভাই, আমার অ্যাক্সেস নিয়ে আপনি কি করবেন বলুন তো? অ্যাক্সেস চাচ্ছেন কেন আমার পিছে? দিব? এ ভাই আমি চাই নাই ভাই, আমি এই যে স্ক্রিন ফুল স্ক্রিন এক্সিট করতে গিয়ে ওইখানে ক্লিক লাগছে ভাই। ও আচ্ছা আচ্ছা, প্রবলেম নাই, সমস্যা নাই। কিছু স্টুডেন্ট কি হবে জানো, আমি অ্যাক্সেস দিই না, অ্যাপ্রুভ করি না, তারপরেও গত কয়েক ক্লাস আমার করছে, কি হবে জানো, জানি না। ওকে, প্রবলেম নাই। আচ্ছা, তারপরে হচ্ছে সেকেন্ডলি হচ্ছে অন পেজ এসিও। তো এটা অন পেজ এসিও, যেটা মেটা ট্যাগ কন্টেন্ট থাকবে। আর সেকেন্ডলি হচ্ছে অফ পেজ এসিও। তো অফ পেজ এসিও সেগুলা যেমন ওয়েবসাইট তৈরি করার পরে যখন আপনি ব্যাক লিঙ্কিং করবেন, কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, হ্যাঁ, লিঙ্কিং করবেন, প্রেস করবেন, এগুলো হচ্ছে নয়েজ আসছে কেন শাকিল ভাই থেকে। তো এগুলো হচ্ছে আর কি অফ পেজ এসিও। তো আজকের পুরা টপিকসটা আমি করাবো অন পেজ এসিওর উপরে। তো অন পেজ এসিও আসলে অলরেডি জানেন, অ্যাফিলিয়েট মার্কেটিং একটা অ্যাডভান্স লেভেলের কোর্স। এর মধ্যে আমাদের কোর্স মডিউল বা কোর্স টাইটেল দেখলে দেখবেন যে এখানে এসইও আছে, ওয়ার্ডপ্রেস ডেভেলপিং আছে। ডেভেলপিং বলতে ওয়ার্ডপ্রেস সাইট কিভাবে রান করা বা ইনস্টল দেওয়া সেটা দেখানো হবে। কিওয়ার্ড রিসার্চ আছে। তো ফুললি মার্কেট প্লেস সম্বন্ধে একটা করে আলোচনা করা আছে। আসলে এগুলো সব মিলে একটা অ্যাফিলিয়েট কোর্স। তো এসইও নিয়ে আর ডিফারেন্স ক্লাস আছে, আমাদের কোর্সে অলরেডি আছে, অনেকে কোর্সে অ্যাড আছে এবং এই কোর্সও করছে। তো সেই এসিওটা আমি 2 দিন আলোচনা, গত ক্লাসে কিছু কিওয়ার্ড রিসার্চ নিয়ে আলোচনা করছি, আজকে এসিও। এগুলো নিয়ে পুরো একটা কোর্স করা গেলে আসলে শেষ হবে না, তারপরেও যতটুকু পারি 1-2টি ক্লাসের মধ্যে কমপ্লিট করানো, যাতে অলরেডি এসিও নিজের সাইটের এসিও গুলো নিজে করতে পারেন। আর এসিও জানা থাকলে আর কি, যখন আপনি নিজের সাইটের জন্য অন্যদেরকে দিয়ে করিয়ে নিবেন, তখন আর কি না জানা থাকলে তো করতে পারবেন না। আপনি যদি কিছু না জানেন তাহলে সে কিভাবে কাজ করে দিল, হ্যাঁ, সেটা বুঝতে পারবেন না। সো যতটুকু কভার করা হবে আমি মনে করি সে ততটুকু দিয়ে নিজের সাইটটা রান করাতে পারবেন খুব ভালোভাবে। আর অন্যদের যদি কোনো বড় কোম্পানি হয় আপনার এক সময় বা বড় কাজ করে থাকেন, তাহলে এসইও এক্সপার্ট দিয়ে আপনার সাইটগুলো এসইও করে নেবেন, সমস্যা নেই। তার জন্য তো এসইও জানার প্রয়োজন। তো আজকের টপিক যেটা ছিল হচ্ছে এসইও অ্যান্ড অন পেজ এসইও। তো অন পেজ অপটিমাইজেশনটা কি সেটুকু বলবো। তো এসইও ফার্স্ট স্লাইড যেটা ছিল সেটা সম্বন্ধে সবাই কি ক্লিয়ার ভাই? আর এখানে অনেক এসইও এক্সপার্ট আছে আমি জানি, এখানে অনেক ক্লাস করছে, কারণ এসইও হ্যাঁ, এসইও নিয়ে অলরেডি কোর্স করেছেন বা কাজ করছেন, কে কে আছেন দেখি ভাই। তারা একটু কর্পোরেট করবেন আমার সাথে, সবাইকে যাতে বুঝতে পারে একটা ক্লাসে। সুমন ভাই অলরেডি করেছেন, শাকিল ভাই করেছেন, শাকিল ভাই আছে। জি ভাই, আজকে হেল্প করবেন একটু। ওমর ফারুক ভাই অলরেডি এসইও নিয়ে ক্লাস করছে। রাজু ভাই করেন নাই, প্রবলেম নাই, আজকে করছেন তো। ভাই 2 বছর হলো এসিও শিখছি, তাও মনে হয় কিছুই শিখিনি, আর 2 দিন। সেটাই বললাম ভাই, আসলে এসিওটা অনেক বড় একটা ফ্যাক্টর। তো 2টা ক্লাসে করেছি, ভুলে গেছি, আচ্ছা সমস্যা নেই। এসিও থেকে অনেক স্টুডেন্ট আমাদের অ্যাফিলিয়েটে আছে, অনেকে সব এমনই হয়, সমস্যা নেই। তো এসিও যারা করে এসেছেন বা জানেন বা শিখতেছেন, তাদের জন্য অ্যাফিলিয়েট মার্কেটিংটা অনেক ইজি হয়ে যাবে। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ এসিও যারা অলরেডি জানেন, তাদের জন্য খুবই সহজ হবে মানে কাজ করা। পরবর্তীতে পদগুলো এগোনো সমস্যা হবে, কারণ সাইড রান করা বা এসিও অর্ধেকটুকুই তো তারা জানেন। হ্যাঁ, তো তাদেরকে ধন্যবাদ। আর আমার ক্লাসে আজকে কর্পোরেট করবেন আশা করি। আমি এসিও যতটুকু জানি আপনাদেরকে বলবো, সমস্যা নেই। সাইডের জন্য আমার সাইডের এসিও আমি নিজেই করি। যখন বড় সাইড রান করি তখন এসিও এক্সপার্ট দিয়ে ফ্রিল্যান্সার হায়ার করে অলরেডি করে নিই। আর টুকিটাকি এসিও যেটুকু দেখানো হবে সব নিজেরাই পারবেন। তো ফার্স্ট স্লাইডটা যেটা ছিল যে এই কভার করেছি অলরেডি, হোয়াট ইজ এসইও, ওয়েবসাইটে কেন এসইও দরকার, এইটুকু তো সবাই মোটামুটি ভাবে ক্লিয়ার। এসইও কয় প্রকার, এসইও টাইপস অফ এসইও, একটু চ্যাটে বলেন অথবা মাউথ স্পিকার অন করে বলেন। ভাইয়া শুনতে পাচ্ছেন? জি জি সজীব ভাই, ক্লিয়ার তো? হ্যাঁ ক্লিয়ার, কিন্তু ওই আমার লাইনটা বারবার ডিসকানেক্ট হচ্ছে, এটা কি আমার প্রবলেম হচ্ছে না সবারই হচ্ছে? হ্যাঁ, এটা হচ্ছে আপনার প্রবলেম। আমরা এই প্রবলেমটা কেউ এখনো বলেনি, সো প্রবলেমটা মেবি মানে আপনারই। কমপক্ষে 10 বার হলো আজকে। তাহলে তো প্রবলেম ভাই। হ্যাঁ আচ্ছা, যাই হোক, আপনার প্রশ্নটা ওকে, আমি ভালোভাবে শুনতে পাই না, আবার প্রশ্নটা বলেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রশ্নটা রেকর্ড করা হয়ে গেছে, আপনার রেকর্ডিং ভিডিও দেখতে হবে এখন, অলরেডি 2বার বলেছি তো ভাই। ওকে,
ওকে, এই স্টেপসটা আছে আমাকে হেল্প করবে। অন পেজ এসিও অপটিমাইজেশনটা কিভাবে কাজ করে? অন পেজ এসিও অপটিমাইজেশনটা আসলে মেটা ট্যাগ, ডেসক্রিপশন অলরেডি গত প্রিভিয়াস স্লাইড অলরেডি বলেছি, সেইগুলোর কাজগুলো দেখবো আর কি। মেটা ট্যাগ, কন্টেন্ট নেভিগেশন। তো এখানে যদি যাই, এখানে আছে অন পেজ এসিও আসলে কাজ করে টাইটেল, পারমালিঙ্ক, মেটা ডেসক্রিপশন এগুলোর উপরে ভিজিটররা যদি আইডিয়া দিয়ে দেন বা এটাতে অনেক ভিজিটরের জন্য খুব হেল্পফুল হবে এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা খুব ভালোভাবে নেবে এই কাজগুলো করলে আর কি। টাইটেল, পারমালিঙ্ক কিভাবে হবে, মেটা ট্যাগ, ডেসক্রিপশন কিভাবে হবে, তো সার্চ ইঞ্জিনের কাছেও খুব ভালো হবে, আপনার ভিজিটর গুলোর কাছেও খুব ভালো ইফেক্ট পড়বে। হ্যাঁ, তো আসলে অন পেজ এসইওর প্রকারগুলো এখানে আছে: টাইটেল, পারমালিঙ্ক, মেটা ট্যাগ, ডেসক্রিপশন, বডি কন্টেন্ট। টাইটেলের মধ্যে কিছু নিয়ম কানুন আছে যে টাইটেল কত লেন্থি হবে, ও কিওয়ার্ড প্লেসমেন্ট গুলো কিভাবে হবে, এই টাইটেলে কিভাবে পাইপ ইউজ করব আমরা, সবই দেখানো হবে, সমস্যা নাই। রিডেবিলিটি, তারপরে সিম্পলি কেমন, ট্যাগ ইউজ কিভাবে করব, এটা হচ্ছে স্টপ কিওয়ার্ড, আর সাফারিং গুলো কি, স্টাফিং কি। তো আর বডি কন্টেন্টের মধ্যে আসলে হেডলাইন ট্যাগ আছে, ইমেজ অপটিমাইজেশন দেখানো হবে, ইন্টারনেট লিঙ্ক দেখানো হবে। তো এই মূলত আজকে টোটাল টপিকস এগুলো নিয়েই আলোচনা করা হবে আর দেখানো হবে। তো একটি ক্লাসেই সবাই রেডি তো? হ্যালো, জি ভাই, সাইদ ভাই বলুন। একটা ক্লাসে কি এতগুলা অন পেজের সব কাজ কি শেষ করা সম্ভব? আসলে আমাদের টপিকস গুলো তো অনেক, একটা ক্লাসে শেষ না করলে নেক্সট ক্লাসে গুলোতে আর যে করে ক্লাস আছে আমার যে কোর্স মডিউল গুলো আছে শেষ করতে পারবো না ভাই। আচ্ছা, আমাদের ক্লাসটা কতদিন হবে বা মডিউলটা কেমন? টোটাল শেষ 20 থেকে পর্যন্ত? 24টা কিটা ক্লাস হবে, আজকে 5 নম্বর ক্লাস রানিং আর কি। কোর্স মডিউল গুলো আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং এর যেই আছে সেটাতে দেওয়া আছে কি কি ক্লাস হচ্ছে, সেটাতে শুধু অ্যামাজন নয়, অ্যামাজনের সাথে ক্লিক ব্যাংক সবগুলোই আছে। অ্যামাজন জাস্ট খালি একটা টাইটেলটা যে দিছে সেটা আসলে কিভাবে দিছে, যাই হোক সবকিছুর উপরেই আলোচনা করা হবে। আর ওমর ফারুক ভাই প্রোডাক্ট সিলেকশন, কিওয়ার্ড সিলেকশন, কনফার্ম বেস্ট প্র্যাকটিস। কিওয়ার্ড সিলেকশন দেখানো হয়েছে, প্রোডাক্ট সিলেকশন অ্যামাজনে যখন দেখাবো প্রোডাক্ট সিলেকশনটা দেখানো হবে। ওকে, এখন আমরা যে টাইটেলটা ছিল অন পেজ এসিও টাইটেলের মধ্যে আসি। এখন টাইটেলের উপর অনেক কিছু ডিপেন্ড করে। আপনার টাইটেলটা হচ্ছে এটা যে হাউ টু গেট হাই কোয়ালিটি ব্যাকলিংক। হ্যাঁ, তো অনেকের টাইটেল আবার এটা। তো টাইটেলটা যখন অনেক বড় লিখছে তখন দেখেন গুগল সার্চ ইঞ্জিনে কেউ যখন সার্চ দিছে তখন এর লেখাটা ডট 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 আসতেছে, মানে পরে আরো কিছু আছে। তার কারণ কি, সে গুগল যেটা চাই আর কি, সার্চ ইঞ্জিন যেটা চাই 70 ক্যারেক্টার্স এর মধ্যে যদি রাখে তাহলে আমি পুরোটা শো করাবো, তার বেশি যদি করাই তাহলে সে ডট 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 দিবে। তো ডট ডট যেটা দিছে তারা হচ্ছে আসলে এসইও করেনি বা কিছু ভুল আছে তার এসইও তে। কারণ তার সাইট সম্বন্ধে রিডেবল বা সিম্পলিসিটি বুঝতে পারছে না পুরাটা পড়ে, কিন্তু এটা পুরাটা পড়ে বোঝা গেছে এটা হচ্ছে টাইটেল। আর এখন টাইটেলের লেন্থ হইতে হবে 70 ক্যারেক্টার্স এর মধ্যে ম্যাক্সিমাম, এর বেশি যাওয়া যাবে না। আপনি সব থেকে ভালো হয় 65 থেকে 60 থেকে 65 করলেন। ওকে, এখন আমি আসি কিওয়ার্ড প্লেসমেন্টে। কিওয়ার্ড প্লেসমেন্টটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। তো কিওয়ার্ড প্লেসমেন্ট যখন আপনি টাইটেল দিবেন তখন কিওয়ার্ড প্লেসমেন্টের অনেক বড় ফ্যাক্ট করে। ধরুন আপনার বিগিনার লেভেলে আপনার নতুন ওয়েবসাইট, ব্র্যান্ডিং এখনো হয়নি, তো ব্র্যান্ডিং একদিন হবে, সমস্যা নেই। তো ফার্স্ট পর্যায়ে যখন বিজনেস স্টার্ট করবেন তখন আপনি আপনার যে মেইন প্রোডাক্ট বা আপনার ওয়েবসাইটের মেইন যে কিওয়ার্ড সেগুলো নিয়ে আর একটা ডেসক্রিপশন দিবেন, মানে সব 3-4 ওয়ার্ডের একটা ওয়েবসাইটটা কিনে তার সেই ওয়ার্ড গুলো লিখবেন। তারপরে আপনার কোম্পানির নাম দিতে পারেন যে ইগোনা না কোনটা দিবেন সেটা। তবে এই ক্ষেত্রে আরেকটা ডিফারেন্ট আছে যে ধরুন ব্র্যান্ডিং অলরেডি কোম্পানি, তারা কি করে, তারা ফার্স্টে তাদের টাইটেলের নাম ফার্স্টে দেয় তাদের ওয়েবসাইটে, কারণ তারা অলরেডি ব্র্যান্ডেড। হুম,
তো যেমন অ্যাপল, অ্যামাজন, এগুলো কি করে ফার্স্টে amazon.com লেখে, তারপরে তার ডিটেলস যে টাইটেলটা দেওয়ার দরকার, অনলাইন শপিং ফর ইলেকট্রনিক্স, অ্যাপারেল, কম্পিউটার, বুকস, ডিভিডি অ্যান্ড মোরস দিছে। তো আপনি যেটা করতাম, আপনার সাইজ যদি নতুন হতো তাহলে আপনি দিতেন অনলাইন শপিং ফর ইলেকট্রনিক্স, অ্যাপারেল, কম্পিউটার, দেন একটা পাইপ ইউজ করে, তো সেটার পরে দিতেন আপনি যে আপনার সাইডের নাম। তো এটাই ছিল কোম্পানির জন্য কিওয়ার্ড প্লেসমেন্ট। তো ইউজিং পাইপস, হ্যাঁ, আমরা যখন টাইটেল লিখবো, টাইটেলের মধ্যে কখন পাইপ ইউজ করব বা কিভাবে ইউজ করব, পাইপটা কেন ইউজ করা হয় সেটা সম্বন্ধে যদি বলি, তো পাইপটা দুইটা ওয়ার্ড বা কয়েকটা ওয়ার্ডকে ডিফারেন্ট করে, মেন মেন যে টপিকস আপনার, হ্যাঁ, আপনার যে কথাগুলো বোঝাতে যাচ্ছেন ডিফারেন্ট যদি হয় তাহলে ইউজ করা পাইপস ইউজ করা হয়। অনেকে আন্ডার স্কোপ ইউজ করে, সেটা আসলে ইউজ কে আমার পিসি অ্যাক্সেস করছে, নাম বলুন ভাই, আমি দেখতে পারছি না। ওকে, এখন পাইপটা ইউজ করা হয়েছে এখানে, যখন ধরুন এই একটা এক্সাম্পল দিয়ে বোঝানো হবে যে রুমমেট লোকেটর একটা, তার মেন কিওয়ার্ড বলুন বা তার সাইডে যা বোঝাতে যাচ্ছে, আর ফাইন্ড যে ফরেন তার যে মেসেজটা আছে সেটা, তাকে ডিফারেন্স করার জন্য একটা পাইপ ইউজ করছে। আপনি আপনার যখন সাইট রান করবেন, পাইপটা আসলে দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ড বা ডিফারেন্ট আপনার ওয়েবসাইটের কন্টেন্টের আলাদা করার জন্য, টাইটেলকে আলাদা করার জন্য পাইপ ইউজ করবেন। তো এখানে আমি দেখি আরো কিছু পাইপস এর এক্সাম্পল দেখি। এটা হচ্ছে ওয়েট বেঞ্চ গাইড, এখানে পাইপ ইউজ করছে অলরেডি, এটা ইউজ করছে। তো বেস্ট ওয়েট বেঞ্চ গাইড রিভিউ 2017, তারপরে বেস্ট ওয়েট বেঞ্চ ফর হোম জিম। তো তার দুইটা টাইটেলকে আলাদা করার জন্য, টাইটেল একটা বাট আলাদা করার জন্য, আলাদাভাবে বোঝানোর জন্য সুন্দরভাবে টাইটেল ইউজ করছে, এটা বুঝতে ভিজিটরকে খুবই সুবিধা হয়েছে। এই জন্য আর কি এটা পাইপসটা ইউজ করা হয়। তো মেবি ক্লিয়ার সবাই। এখন রিডাবিলিটি অ্যান্ড সিম্পলিসিটি যদি আসে, তো আমরা অনেক সময় যখন টাইটেল দিই তখন অ্যান বা টর ইফ এগুলো যোগ করি, এগুলো আসলে টাইটেলের জন্য খুবই খারাপ একটা বিষয়, এটা বুঝতে অনেকেরই সমস্যা হয়। তো এইটার জন্য এর ভিতর এগুলো যুক্ত না করাই উচিত। অ্যান, ইফ, বাট, দেন এগুলোর পরে কিছু থাকে। আর এক কথায় আপনার সিম্পলিসিটি নিয়ে আসার জন্য, রিডাবিলিটি বাড়ানোর জন্য এগুলো দরকার পড়ে না, আর এগুলো দিতে হবে না টাইটেলে। আর যেগুলো আমাদের, যেমন একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবেন, এয়ার এয়ারলাইন্স অফিস ইন সিডনি, তো এটা যদি টাইটেল হয় তাহলে আমরা পুরোটা বুঝতে পারছি। আর টাইটেল যদি দেন ই বার যুক্ত করা হতো তাহলে আমাদের ডিটেলস বুঝতাম না আসলে পরে কিছু আছে কিনা, কি বলতে চাচ্ছে তার ওয়েবসাইট সম্বন্ধে বা তার পেজ সম্বন্ধে, অনেক প্রবলেম হতো। ওকে, এখানে আরো উদাহরণ দিব এটা নিয়ে, সমস্যা নাই। সবাই কি আছেন নাকি ঘুমাচ্ছেন? বোর্ডিং ক্লাস? আসি ভাই। সুমন ভাই আছে, সাগর ভাই আছে, সাব্বির রহমান ভাই আছে। জি, সবাই মনোযোগ সহকারে শুনছেন, আসলে এসি ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। সবাই আছে, সমস্যা নেই। ওকে, মাঝে মধ্যে কথা টথা বললেন। ডুপ্লিকেট টাইটেলের ব্যাপারে কি বলছে, আসলে আমরা যখন টাইটেল দিব সেটা ডুপ্লিকেট টাইটেল দেওয়া যাবে না। মানে আমরা কি করি, আমাদের যে কম্পিটিটর ওয়েবসাইট গুলো আছে, মানে সেম ক্যাটাগরি বা প্রোডাক্ট লিস্ট তো হইতেই পারে, আপনার যে প্রোডাক্ট সেটা নিয়ে আপনিও কাজ করেন, আরো কয়েকজন কাজ করে,
এভাবে হতে পারে। তখন আমরা যখন কি করি, টাইটেল দিই, তারটা কপি করি বা রিলেটেড কিছু কপি করে নিই। আসলে যখন আমরা টাইটেল দিব, কপি পেস্ট বাদ দিতে হবে। তারপরে অবশ্যই আপনার টাইটেলটা ইউনিক এবং ডিফারেন্ট হবে সবার থেকে। আর টাইটেলটা লং টেল কিওয়ার্ড হতে হবে। যেমন আইফোন একটা কিওয়ার্ড, এটা হচ্ছে শর্ট কিওয়ার্ড, এটাতে টার্গেটিং করে সাইটটা র্যাঙ্ক করানো অনেক কষ্ট। আপনি যদি লেখেন যে আইফোন নিডেড ফ্রম নিয়ার বাই বা নেয়ার মি, যে নেয়ার মি শপ, এগুলো নিয়ে যদি কাজ করেন, বা আইফোন ইন 2017 প্লাস আইফোন সেল 2017, মানে বড় কিওয়ার্ড গুলো নিয়ে, লং টেল কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করলে খুব ভালো হবে। যেমন রুম ফর রেন্ট নেয়ার মি, এটা অনেক বড় কিওয়ার্ড, এটা নিয়ে অনেকে সার্চ করে, সার্চ ভলিউম অনেক বেশি আছে। তো আপনাদেরকে বলা হয়েছে এই লং টেল গুলো নিয়ে কাজ করতে। আর লং টেল কিওয়ার্ডস গুলো আপনার আর্টিকেলের মধ্যে থাকতে পারে, তো এটা র্যাঙ্ক করার জন্য অনেক ভালো হবে, সমস্যা নেই। মাহিম ভাই, আগের ক্লাসের ভিডিও ভিডিও দেওয়া হয়েছে? আগের ক্লাসে ভিডিও আপলোড করা হয়েছে ভাইয়া। ওকে, আমরা হচ্ছে স্টাফিং বলতে আসলে কি বুঝি? স্টাফিং বলতে বুঝি একই ওয়ার্ড গুলো টাইটেলের মধ্যে বা অন্য কোথাও, একটা বিশেষ করে টাইটেলের মধ্যে বারবার আসা। তো আমরা কিছু এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হব। সেই এক্সাম্পলটা হচ্ছে ব্লু বেলস, ইয়েলো বেলস, অল টাইপস অফ বেলস, বেলস বেলস অ্যান্ড মোর ডট doors.com। আসলে এটাতে বুঝতে অনেকেরই প্রবলেম হয়েছে, বা কি বলছে না বলছে একটু ঝামেলা। বেল কথাটা বারবার আইছে, কিন্তু এটাকে যদি আমরা, এটাকে তখন স্টাফিং হয়েছে, তো স্টাফিং রং হয়েছে বা ইরোর হয়েছে। তো স্টাফিং মানে বারবার একই বেল কথাগুলো আছে, এটা হচ্ছে আসলে স্টাফিং। তো স্টাফিং কিওয়ার্ড গুলো আর কি বাদ দিতে হবে টাইটেলের মধ্যে, এসইও ফ্রেন্ডলি করতে হবে। কিভাবে বাদ দেওয়া যায় একটা এক্সাম্পল আমরা আবার দেখব। সেটা হচ্ছে, ওকে, আমরা এখানে ব্লু বেল, ইয়েলো বেল বারবার ইউজ করছিলাম, বাট এখানে কি করছে, এখানে ব্লু অ্যান্ড ইয়েলো বেলস, বুঝতে তো কারো সমস্যা নেই। বেলসটা হচ্ছে ব্লু অ্যান্ড ইয়েলো, আর ডোরস বেলস হচ্ছে আপনার ডোরস বেলস, ডোরস বেলস, আর ওয়েবসাইটের নাম doors.com। এটুকু বুঝতে প্রবলেম হয়নি, বাট এটাতে যখন ছিল স্টাফিং হয়েছিল অনেক। ভাই, জি, ব্লু এন্ড ইয়েলো বেল এন্ড ইউজ করলেন কেন? একটু এখানে বলেন এন্ড অর বাট এগুলো না, use করলেন। এন অর বাট আপনার ওই লেখাগুলো ইউজ করছেন, হ্যাঁ, এ এন ডি ইউজ করি না এখানে, কিন্তু আমরা সাইনটা ইউজ আচ্ছা, করছি দূরার জন্য। সিম্বল ব্যবহার করা যাবে। সিম্বল ব্যবহার করা যাবে, বাট দেন এইগুলো তো সিম্বল হয় না, দেন ইউজ করা যাবে না, বাট এগুলো ইউজ করা যাবে না। আর এন ইউজ করতে পারি আমরা, এন এর সিম্বলটা ইউজ করতে পারেন, সমস্যা নেই, এন লাগে। আর এন ইউজ করলে ডিরেক্ট এন ডি না লিখে সিম্বল ইউজ করেন, এটাই হচ্ছে টপিকস। ভাই ক্লিয়ার হয়েছেন? জি ভাই। ওকে ওকে, রাজু ভাই ধন্যবাদ। তো সবাই কি বুঝতে পারছেন? অনেক বড় স্লাইড, একটু সব পড়লে অবশ্য বুঝতে পারবেন, তারপর একটু দেখাই দিয়ে যাই। Place for tops performing website in the descending order. মেহেদী হাসান ভাই বল লাগলো এসইও ক্লাস করতে হবে, এসইও ছাড়া আসলে খুবই কষ্ট সাইড র্যাঙ্ক করার জন্য। কয়টা কিওয়ার্ড ইউজ করা যায় বা যায়, হ্যাঁ কিওয়ার্ড গুলো দেখানো হবে, কিওয়ার্ড গুলো টোটাল কয়টা কিওয়ার্ড ইউজ করবেন আপনি। অ্যাভয়েড ইউজিং স্টপ ওয়ার্ড, কিছু স্টপ ওয়ার্ড গুলো অলরেডি আবার এখানে বলা হয়েছে, যেমন আর্টিকেল আছে, এই যে এন্ড, এ, দা, অক্সিলারি ভার্ব, সার্চ, এম, ইজ, অনার, এন্ড, কনজাংশন, প্রিপোজিশন, প্রনাউন্সিয়েশন, এগুলো একটু দেখে নেবেন, অনেক লেখালেখি আছে, দেখলেই বুঝবেন। তো কে ভাই ইউজ করছেন? বিসির অ্যাক্সেস কিভাবে পারলো কিভাবে দেখবো? রিমোট কন্ট্রোল, গিভ মাউস এন্ড কিওয়ার্ড কন্ট্রোল,
ওকে, সমস্যা নেই, আমি কখনো যদি দেখতে পারি। ভাইয়া লিঙ্কটা নিয়ে নেন, আপনি লিঙ্কটা নিয়ে নেন কপি করে। কেন যে ভাই এটা? শেয়ার করছেন উনি লিঙ্কটা ইনবক্সে দিয়ে দেন। ইনি হচ্ছে লিঙ্কটা এভাবে দিল, আমারটা অ্যাক্সেস করছে আসলে এখানে। ওকে, আশা করি সবাই আবার এসেছেন আমাদের ক্লাসে। তো নেক্সট টাইমে অ্যাক্সেস করার চেষ্টা করবেন না। অ্যাক্সেস এখান থেকে অবশ্য রিমোট অ্যাক্সেস বন্ধ করা আছে, তারপরেও কিভাবে যেন এই ব্যাচের একজন আমার পিসি কিভাবে অ্যাক্সেস করে মাঝে মধ্যে, সবসময় পারে না। তো নেক্সট টাইমে যদি দেখি, একবার শাকিল নামে একটা ছেলেকে দেখছিলাম, নেক্সট টাইমে এমন কোনো নাম পাইলে ব্যাচ থেকে ব্যান করে দিব। কিন্তু অ্যাক্সেস দরকার আমাকে চাইেন, দেন দিব, বাট নিজে নিজে করবেন কেন? বাট কিভাবে এটা হচ্ছে বুঝলাম না। হ্যাঁ, অ্যাক্সেস তো হোস্ট আইডি থেকে ম্যানেজ করে। কিভাবে তারা ম্যানেজ করলো বুঝিনি। আচ্ছা, সবকিছু তো অ্যাক্সেস বন্ধ করা আছে এখান থেকে সেটিং এ। ওকে, আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে যেখানে লগ ইন করেন না, ওইখান থেকে অ্যাক্সেসটা অফ করে দেওয়া যায়। পুরোটা রিমোট কন্ট্রোলি অ্যাক্সেস বন্ধ থাকবে বা শেয়ারিং অফ থাকবে। এটা হচ্ছে যেখানে আপনি ওয়েবে ওদের যে zoom.us এর যে সাইটটা, ওইখানে লগ ইন করলে এটা ম্যানেজ করা যায়। ওকে, তাহলে নেক্সট টাইম ওখান থেকে আমি ডিরেক্টলি ভাবে বন্ধ করব, এখান থেকে বন্ধ করলে হচ্ছে না, অনেক সময় অনেকে ঢুকে পড়ছে। ওয়েবের মাধ্যমে আসলে তখন আর এই অ্যাক্সেস কেউ পাবে না, যত বড় পণ্ডিতই থাক। ওকে, ঠিক আছে, নেক্সট টাইম এটা করতে হবে। না, এটাতে আমি কারোর দেখিনি এই ক্লাসের মধ্যে। এই ক্লাসের মধ্যে শুধুমাত্র আমার অলরেডি করছে কয়েকবার, গত কয়েকদিনও। অন্য ক্লাসে এটা হয়নি, আর এই ক্লাসের মধ্যে সে করে একজনই পারে, বা করছে অলরেডি কয়েকবার, যে করছে একজনই। আমরা টাইমই পাই হচ্ছে 1 ঘন্টা, এর মধ্যে এই কাহিনী করতে করতে আমাদের সময় শেষ হয়ে যাবে। আচ্ছা, বাদ দেন। রিসেন্ট এখন যে আমাদের টপিক ছিল হচ্ছে রিসেন্ট টাইটেল ট্যাগ চেঞ্জ কিভাবে করবেন এটা। ওকে, টাইটেলস ট্যাগ রিমেইনিং ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্স ট্যাগ, কন্ট্রোল ইউজ দ্য। এখানে বলা হয়েছে যে জেনারেলি ক্যারেক্টার আমি বলেছিলাম 55 থেকে 60টা ক্যারেক্টার নিতে, আমাদের টোটাল যেহেতু 70টা অলরেডি আছে ক্যারেক্টার নিতে পারবেন, তার মধ্যে আবার ডিফারেন্টলি বলে দিছে যে সব থেকে বেস্ট হবে 55 থেকে 60, আর এটা হচ্ছে আন্ডার পিক্সেল 112 ওয়াইডলি ডিপেন্ড করে। এটা আসলে বুঝতে হয় একটু। প্লেস কিওয়ার্ড ফর ক্লোজিং, make title tag readable. If you include band, title band, please the unless usable well-known band, people check out. আর কি আপনার টাইটেলটা ইউনিক হইতে হবে, অ্যাভয়েড স্টাফিং কিওয়ার্ড গুলো অ্যাভয়েড করতে হবে, রিডাবল হইতে হবে। এইটা টপিক সেটাই। তো নেক্সট টপিকটা যদি আমরা যাই, প্লেস পোস্ট টাইটেল বিফোর ব্লক টাইটেল ফর বেটার এসইও। ওকে, আমরা যখন এসইও অলরেডি এসইও না ব্লগিং করি, তখন ব্লগিং এ কিছু কিছু পোস্ট যখন দিই, তখন অলরেডি এটা শো করে, আপনারা দেখছেন ফ্রি ডোমেনে। আর পেইডে যখন ওয়ার্ডপ্রেসে করি, তখন এগুলো এক্সাম পার্মানেন্ট গুলো নিজে নিজে ইচ্ছা মতো দেওয়া যায়। তো ব্লগিং এ ইচ্ছা মতো কিছু থেকেই যায়, যেগুলো চেঞ্জ করা যায় না। সাইটের প্রোডাক্টের সাথে কয়টা কিওয়ার্ড বা ইউজ করা যায়? ভাই, আমার কোশ্চেনের অ্যান্সার পাচ্ছি না। এগুলো কি ই কমার্স সাইটের জন্য আসলে আমাকে দেখতে হবে, তারপরে আপনাকে জানাতে পারবো। জাহিদুল ভাই, কয়টা কিওয়ার্ড এক্স্যাক্টলি কয়টা কিওয়ার্ড আপনি ইউজ করতে পারবেন, আর আজকে স্লাইডের মধ্যে থাকলে দেখতে পারবেন, সমস্যা নেই। ওকে, তো আপনি যে পোস্টটা অলরেডি করেছেন ব্লগিং এ, সেটার পোস্টার টাইটেলটা এখানে চলে আসে বা ডেট সহকারে। তো সব থেকে ভালো হয় আপনি যদি গুড এক্সাম্পল জন্য, এটা যারা ওয়েবসাইটের পোস্টিং করেন, ওয়েবসাইটে ব্লগিং এ করেন, তো
তো ব্লগিং এ আপনার যে পোস্টটা তৈরি করেছেন পোস্ট টাইটেলটা যেন লিংকের মধ্যে থাকে, যে এসইও কন্টেন্ট রাইটিং টিপস আফটার গুগল। এখানে হচ্ছে এইচটিএমএল দুইবার আইছে, একটা প্রবলেম, বাট এখানে কেন গুড এক্সাম্পল ফর পোস্ট টাইটেল দিছে বুঝলাম না। ওকে, এখন অনেকে এই প্রবলেমে পড়েন যারা হচ্ছে ফ্রিতে ব্লগিং করেন, যে পোস্ট টাইটেল চেঞ্জ করতে পারেন না ব্লগ টাইটেলের জন্য, ব্লগ টাইটিং এর আগে। তো তাদের অপশনগুলো এখানে দেখানো হয়েছে। প্রথমে ব্লগিং এ সাইন আপ করার পরে টেমপ্লেটে যাবেন, এডিট এইচটিএমএল এ যাবেন। এগুলো যারা জানে তাদের কাছে খুব ইজি, বাট যারা অলরেডি করছেন, শুরু করছেন, তারা এই মেথড বা এটা ট্রিক্সটা দেখে যাবেন। গো টু টেমপ্লেট, এডিট এইচটিএমএল প্রসেস, নাও ফাইন এইচটিএমএল কোড, দেন টাইটেল চেঞ্জ করবেন। ইওএস এসইও প্লাগইন পোস্ট করলে জি পারফেক্ট এখান থেকে চেক করতে পারবেন। পারফেক্ট আসলে করবেন আপনি, বাট ইওএস এসইও প্লাগইনটা আপনার চেক করতে পারবেন যে কেমন এসইও হয়েছে, কতটুকু হয়েছে, প্রবলেম কি সেটা। ওকে, সার্চ গুগল এনি কিওয়ার্ড এখন। ওকে, এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আসলে আমরা যখন টাইটেলের মধ্যে আমাদের কিওয়ার্ডটা থাকবে তখন সেটা গুগলের কাছে খুব ভালো মনে হয়। যেমন এটা যদি কিওয়ার্ড হয় কন্টেন্ট মার্কেটিং, তো কন্টেন্ট মার্কেটিংটা কি টাইটেলের মধ্যে অলরেডি কন্টেন্ট মার্কেটিং একবার কথাটা উল্লেখ আছে। তো এভাবে গুগল 99% টাইটেলের মধ্যে কন্টেন্ট থাকলে সেটাকে বেশি প্রাধান্য দেয়। তার মানে আমাদের টাইটেলের মধ্যে আমার যদি মেইন কিওয়ার্ডটা সেটা থাকতে হবে, অবশ্যই সেটা থাকতে হবে। এবং পার্মানেন্ট লিঙ্কে সেটা অলরেডি তারা দিছে, এটাও খুব ভালো, ডিসক্রিপশনও দিছে। তো আমাদের যে মেইন কিওয়ার্ড থাকবে সেটা আমরা টাইটেলে ইউজ করব। তো যদি এক্সাম্পল দেখি আমরা, আমার সাথে আপনি ভাই ফেসবুকে কানেক্ট থাকবেন, ফোন নাম্বার ফেসবুক থেকে যদি প্রয়োজন হয় তাহলে দেওয়া যাবে, বাট আগে কানেক্টেড উইথ ফেসবুক দেন। ধন্যবাদ। আমরা হচ্ছে এখন ডেস্কটপ দেখব। কন্টেন্ট মার্কেট, এই ছিল আমাদের মেন কিওয়ার্ড। এখন কিওয়ার্ডটা দেখি আসলে কন্টেন্ট মার্কেটিং কিওয়ার্ডটা টাইটেলের মধ্যে আছে কিনা এবং কি সেই সাইটগুলো আগে শো করছে কিনা। ফার্স্ট যে সার্চিং রেজাল্ট এসেছে আমাদের সেটা কন্টেন্ট মার্কেটিং টাইটেলের মধ্যে আছে, তো এটা খুবই ভালো গুগলের কাছে মনে হয়েছে, তো ফার্স্টে শো করাইছে। আরো অনেক কারণ আছে, এটা একটা কারণ। তার মধ্যে কন্টেন্ট মার্কেটিং পারমালিঙ্কে আছে, হ্যাঁ কন্টেন্ট আছে, মার্কেটিং আছে, যে আছে, তারপর ডেসক্রিপশনে আছে, সেটাও আছে। তো এভাবে তাহলে 90% 99% মেইন কিওয়ার্ড গুলো আপনি টাইটেল ইউজ করবেন, তাহলে তারা ফার্স্টে শো করাবে। কন্টেন্ট মার্কেটিং এটাও আছে, কন্টেন্ট মার্কেটিং এটাও তো অলরেডি হচ্ছে বোল্ড করে দিছে, যেগুলো আর কি কন্টেন্ট মানে আপনার কিওয়ার্ড গুলো যারা লেখাকে সার্চ দিছেন, দেখতে পাচ্ছেন তো সবাই। তো এই টপিকসটা মূলত ক্লিয়ার আশা করি। বেস্ট প্র্যাকটিস টাইটেল, পোস্ট টাইটেল, এটাই যেটা আলোচনা করে ফেলেছি অলরেডি। Length between 50 to 60 characters. Usually Google only 60 character, anything long. Main keyword should be closest to the লুকমান হাকিম ভাইয়া, জি করতে পারবেন, সমস্যা নাই। তো প্রশ্নগুলো আর কি টপিক রিলেটেড করেন, এক্সট্রা প্রশ্ন পরে নেওয়া হবে আসলে। ওকে, আসলে টাইটেলের ক্যারেক্টার গুলো কখন শো করবে, গুগল ইউজুয়ালি শো করে আসলে 50 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে হলে। মেইন কিওয়ার্ড অবশ্যই বিগিনে থাকতে হবে, শুরুতে থাকতে হবে, 50-60 ক্যারেক্টারের মধ্যে প্রথমের দিকে রাখার ট্রাই করবেন। অ্যাকর্ডিং টু দ্য টেস্ট আসলে টেস্ট করতে পারবেন মজ থেকে, সার্চ র্যাঙ্কিং ফ্যাক্টরটা এই কিওয়ার্ড এই টুলসটা ইউজ করে আপনি দেখতে পারবেন। ইউনিক অ্যান্ড কিপ ইট রিয়াল, আসলে
আপনার যে টাইটেলটা ইউজ করবেন, টাইটেল বলুন, কন্টেন্ট বলুন, মেটা ট্যাগ বলুন, ডেসক্রিপশন বলুন, তো এইগুলো মেটা ডেসক্রিপশন বলুন, এগুলো আসলে ইউনিক এর খুবই প্রয়োজন। ইউনিক না হলে, গুগলের কাছে সবই ইউনিক না হলে শো করবে না, কারণ কই থেকে কপি করছেন সেটা অলরেডি তারা জানে। তো আর স্টাফিং তো করাই যাবে না, তো কুইক্স কিছু টিপস আছে। টিপস গুলো একদম ইজি। সেগুলো হচ্ছে যে আপনার কিওয়ার্ড গুলো, এটা বারবার বলছি, টাইটেলের মধ্যে আসবে। অলসো ইনক্লুড ক্রিয়েটিভস, কিছু ক্রিয়েটিভস ওয়ার্ডস গুলো ইউজ করবেন টাইটেলের মধ্যে। এটা 60 ক্যারেক্টার্স এর মধ্যে রাখবেন। টাইটেলটা ইউনিক হবে এবং কেন যা কোনোভাবে যেন স্টাফিং না হয়। ওকে ওকে, নেক্সট টপিক। স্লাইডটা অনেক বড়, একটু তাড়াতাড়ি যাই। বুঝতে তো পারছেন সবাই। এসইও ক্লাসটা একটু বোর লাগতে পারে অনেকের কাছেই, কিন্তু করতে থাকেন, সমস্যা নেই। এসইও ক্লাসে প্র্যাকটিক্যালি দেখানোর মতো সময়ই নেই, মানে একটা ক্লাসের উপর এসইওটা তো। আর এসইও তো ফার্স্টেই বলেছি, আরো কয়েকটা ক্লাস, মানে পুরো কোর্স এসইওর উপরে নিলে শেষ হবে না, কারণ এসইও তে আলাদা কোর্স রয়েছে। হ্যাঁ, টাইটেল, ক্যাপশন, স্মল লেটার। স্মল লেটার আসলে আপনি এখানে দেখেন, টাইটেল কন্টেন্ট গুলো ফার্স্ট যে লেটার লিখবেন সবগুলোই ক্যাপিটাল দিবেন, আর বাদ বাকি লেটার গুলো স্মল দিবেন। একটা এক্সাম্পল যদি দেখাতে পারি ভালো হতো। ওকে, আসেন এক্সাম্পল দেখাবো। প্রশ্ন করছেন যে ভাই চ্যাটে, তার অ্যান্সারটা পাবেন। আচ্ছা, এখন মেটা ডেসক্রিপশনটা হচ্ছে, মেটা ডেসক্রিপশন ট্যাগের মধ্যে কি করতে হবে, কি করলে ভালো হবে সেটা নিয়ে আলোচনা করব। আসলে ট্যাগ গুলো আর কি বুঝাতে হবে, মেটা ডেসক্রিপশন ট্যাগ কোনটা। তো আমি একটা ওয়েবসাইটে ডেস্কটপ শেয়ার করি। কন্টেন্ট মার্কেটিং এ যদি যাই, ফার্স্ট একটা যদি যাই, আমরা গেলাম, সমস্যা নেই। এখান থেকে যদি আমরা ভিউ পেজ সোর্সে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আশা করি সবাই যে ভিউ পেজ সোর্সে যাওয়ার পরে এটা মেটা নেম আছে। এখন মেটা নেম পড়াবো। টাইটেলটা এখানে আছে। টাইটেল যেটা বলেছিলাম আমি, টাইটেলটা দেখেন, ওয়েট বেঞ্চ রিভিউ। তার মেইন কিওয়ার্ড ছিল ওয়েট বেঞ্চ, আর ওয়েট বেঞ্চটা আমি বলেছিলাম টাইটেলের মধ্যে থাকতে হবে এবং ফার্স্টের দিকে রাখার চেষ্টা করবেন। একদম ফার্স্টে রাখছে, তো টাইটেলের মধ্যেও রাখছে। টাইটেলে একটা ভুল করছে, এখানে আসলে অ্যান লিখে দিছে অ্যান, তারপরেও সমস্যা অনেক সময় অনেকটা হয়, এক্সাম্পল তো থাকেই এক্সেস। ওকে, বাদ বাকি সবই ঠিক আছে, সমস্যা নেই, ভালো মনে হচ্ছে। আর মেটা নেমটা এখন দেখাবো, কন্টেন্ট দেখাবো। এই যে মেটা নেম ডেসক্রিপশনটা দেখাবো, দেখতে পারছেন আশা করি সবাই। সবকিছুতেই হেল্প করবো আশা করি। ওকে, সার্চ ডেসক্রিপশন, ইয়েস, ইনেবল সার্চ ডেসক্রিপশন। ইট উইল বি টেক সাম টাইমস, ফ্রেশ ইউনিক ডেসক্রিপশন। আসলে আপনার যে ডেসক্রিপশনটা দিবেন একদম ফ্রেশ হইতে হবে, ইউনিক হইতে হবে, কপি পেস্ট হওয়া যাবে না। আর এটা সার্চ ইঞ্জিনে মেটা ডেসক্রিপশন অনেক সময় এখন নতুন সার্চ যে অ্যালগোরিদম এসছে, আসলে কাউন্ট করে না যে মেটা ট্যাগ গুলো ইউজ করা হয় সার্চিং এ। ভালো ইফেক্ট এখন ফেলে না, এটা নতুন গুগলের নতুন আপডেট, যে মেটা ট্যাগ গুলো যেটা আছে সেই ট্যাগ গুলো সার্চ ইঞ্জিনে খুব বেশি প্রভাব ফেলে না। তো মেটা ডেসক্রিপশন ইউজ এ পেজ, সো টাইটেল ইউনিক ডেসক্রিপশন হতে হবে, নো ক্যারেক্টার লিমিট ফর দা মেটা ডেসক্রিপশনের জন্য আসলে ক্যারেক্টার খুব লিমিট নেই। ইউ ক্যান অ্যাড সাম কিওয়ার্ড এন্ড রিসার্চেবল লেন্থ। তো এক্স্যাক্টলি কোনো মেটা ডেসক্রিপশনের মধ্যে লিমিট নেই যে কত ক্যারেক্টারের মধ্যে হইতে হবে, বাট একটা রিজনেবল লেন্থের মধ্যে রাখতে হবে, আর কিওয়ার্ডটা যেন মেটা ডেসক্রিপশনের মধ্যে থাকে। আমরা এক্সাম্পলটা দেখলে আরো ক্লিয়ার হবো।
এই যে আপনার এই মেটা ডেসক্রিপশনটা হচ্ছে এটা, মেটা নেম যে ট্যাগ ইউজ করছে, ডেসক্রিপশন ছিল এই ওয়েট বেঞ্চ ফর ইওর গ্যারেজ জিম এসেনশিয়াল। তো ওয়েট বেঞ্চটা রাখছে, একবার আছে ওয়েট বেঞ্চটা, আবার আছে। তো মেটা ডেসক্রিপশনের ভিতর কয়েকবার ওয়েট বেঞ্চটা দিছে, সো গুগলে যখন শো করিয়েছিল তখনই ডেসক্রিপশন শো করেছিল, মেটা ডেসক্রিপশন শো করেনি। তো আপনি সাইডে এটা দিবেন। মেটা ডিসক্রিপশন ট্যাগ নিয়ে এই আলোচনা, আবার সমস্যা নেই। মেটা ডিসক্রিপশন কিউ ক্যাপ 150 ক্যারেক্টার লং। এখানে বলেছিল নো ক্যারেক্টার লিমিট মেটা ডিসক্রিপশন, আবার এখানে 150 ক্যারেক্টারের মধ্যে হইতে পারে ভিজিটর সিইং দ্য ডিসক্রিপশন। 150 ক্যারেক্টারের মধ্যে হলে ভিজিটর দেখতে পারবে, এটা বলা হয়েছে। এক্সাম্পল হচ্ছে if you maintain a description hot gossip then the description it hot gossip blog regularly update ইনফরমেশন। যদি হট গসিপের উপর যদি আপনার মেইন কিওয়ার্ড হয় তাহলে সেই কিওয়ার্ড বেস করে আপনি মেটা ডেসক্রিপশন লিখবেন। তো মেটা ডেসক্রিপশন কোডটা কোথায় থাকে সেই স্যাম্পলটা দেখানো হয়েছে। স্যাম্পলটা দেখানোর আগে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি। তো হেডের মধ্যে থাকবে এটা মেটা ডেসক্রিপশন, অবশ্যই হেড ট্যাগের মধ্যে মেটা ট্যাগ থাকবে। সেই মেটা ট্যাগের মধ্যে মেটা নেম থাকবে, ডেসক্রিপশন থাকবে, কন্টেন্টের পরে আপনার যে ডেসক্রিপশন সেটা দিবেন। দেড়শো থেকে ওমর ফারুক ভাই, ওকে ধন্যবাদ, একটা কথা শেয়ার করছে। 150 থেকে 160 হচ্ছে গুগল রিকমেন্ড করে। হ্যাঁ, অলরেডি এখানে আমাদের লেখা আছে যে 160 ক্যারেক্টার লং, কিন্তু ফার্স্টে আরেকটা পয়েন্টে লেখা ছিল এটা হচ্ছে ক্যারেক্টারের লিমিট নেই, পরবর্তীতে যাতে ভিজিটররা বুঝতে পারে, ডিসাইড করতে পারে, এই জন্য একটা লিমিট করা হয়েছে যা গুগল 100 থেকে 150 থেকে 160, 150 থেকে 160। ওকে ধন্যবাদ ভাইয়া ওমর ফারুক আমাদের সাথে কর্পোরেট করার জন্য। সবাই ভাবে কর্পোরেট করলে ভালো হতো। তো ক্লিয়ার মেটা ডেসক্রিপশন ট্যাগটা আমাদের ক্লিয়ার হইতে হবে, যে পড়েই যাতে খুব ভালো লাগে, তার ডেসক্রিপশনটা পড়তে পারসুয়েট হয়, মানে ডেসক্রিপটিভ হয়, আপনার ইমপ্রেশন হয়, কিউরিসিটি বাড়ে, কিছু রাইট ওয়ার্ড ইউজ করতে হবে, এইগুলোই পড়া আছে এখানে বলা, একদম ইজিলি ভাবে বাংলায় লেখা আছে, পড়ে নিবেন। ওকে। তো গুগল যে 2007 সালে সেপ্টেম্বর মাসে অ্যানাউন্সমেন্ট দেয় যে মেটা ডেসক্রিপশন মেটা কেয়ার ফ্যাক্টর ইনটু গুগল র্যাঙ্কিং অ্যালগরিদম ফর ওয়েব সার্চ। তো পরবর্তীতে মেটা ডেসক্রিপশন করে গুগল সার্চ অ্যালগরিদম, আর মেটা অন্য যে ট্যাগ গুলো আছে সেটা নতুন আপডেট যেটা সেটাতে ফলো করে না মেটা ট্যাগ গুলো আর কি। মেটা ট্যাগ চেকার জন্য কিছু ওয়েবসাইট আছে, এসইও সেন্ট্রো, এটাতে গেলে মেটা ট্যাগ দেখতে পারবেন আপনি। submitexpress.com.analysis এর লিংক গুলো দেওয়া আছে স্লাইডে, এগুলো থেকে দেখতে পারবেন, চেক করতে পারবেন মেটা ট্যাগ চেকার। এখন আসে মেটা কিওয়ার্ড ট্যাগ। তো মেটা কিওয়ার্ড ট্যাগ শুড বি কন্টেইনস 4 থেকে 10 কিওয়ার্ডের মধ্যে হতে হবে। তো 4 থেকে 10 কিওয়ার্ড, মোস্ট ইম্পর্টেন্ট কিওয়ার্ড গুলো আপনি মেটা কিওয়ার্ড ট্যাগে দিবেন। লিস্ট ইম্পর্টেন্ট ট্যাগ লিস্ট প্রথমে আছে, প্রথম যেই কিওয়ার্ড গুলো দিবেন ফার্স্টলি সব থেকে বেশি ইম্পর্টেন্স কি ট্যাগ গুলো ইউজ করবেন, পরবর্তীতে লেস ইম্পর্টেন্ট ট্যাগ গুলো ইউজ করার জন্য বলা হয়েছে। কমাস এন্ড শুড বি করসপন্ড মেজর ফ্রেজ এন্ড ট্যাগিং লিস্টেড, এগুলো বলে দেখে নেবেন, সমস্যা নাই। শুড অ্যাপিয়ার সামথিং বডি নো ইউজফুল ট্যাগ ইউজ স্মল লেটার ইফ ইউ। এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা দেখি আমরা। সাইট অ্যাবাউট স্পোর্ট দেন দ্য মেটা কিওয়ার্ড কুড বি ফুটবল, ক্রিকেট। স্পোর্টের উপর হলে আপনি যে মেটা কিওয়ার্ড গুলো দিতে পারেন। হ্যাঁ, তো আপনার সাইটটা ধরুন স্পোর্টস এর উপর আছে, তো এখন কিওয়ার্ডের মধ্যে হতে পারে ফুটবল, ক্রিকেট, রাগবি, লং টেনিস, ইটিসি, এগুলো রিলেটেড কিওয়ার্ড হতে পারে। খুব ফাস্ট যাচ্ছে নাকি? মেটা ট্যাগে লং টেল কিওয়ার্ড দেখিনি, লং টেল কিওয়ার্ড উল্লেখও করেনি কোথাও ভাইয়া। সাবডিভিশন ভাই, আমিও দেখিনি মেটা ট্যাগের মধ্যে আবার লং টেল কিওয়ার্ড গুলো ইউজ করা দেখিনি, আর এখানেও বলা নেই অলরেডি। তো শর্ট টেলস কিওয়ার্ডস গুলো ইউজ করছে, শর্ট কিওয়ার্ড গুলো আর কি। মেটা নেম ওয়ার্ল্ড কাপ, ফিফা, ফুটবল, সকার, এটা মেটা নেমের মধ্যে, যে মানে ডেসক্রিপশনে। মেটা ট্যাগ হেডলাইন। তো এখন আসে আমরা হেডলাইনের মধ্যে।
তো ফার্স্টের ফলো চার্ট গুলো ফলো করলে আমরা সেই ধারাবাহিকতায় যাচ্ছি, যেখানে হেডলাইন ছিল মেটা ট্যাগের পরে। তো হেডলাইনের মধ্যে আপনি টোটাল 3টা থেকে 4টা সরি, ফার্স্ট 3টা বা ফার্স্ট 2টা গুগলের কাছে খুব ভালো প্রাধান্য পায়। তো ওই ফার্স্ট 2টা হেডলাইনের মধ্যে কি লিখছেন সেটা গুগল ফলো করে। তো সবই ফলো করে, এগুলো বেশি প্রাধান্য দেয় আর কি। ইম্পর্টেন্ট ফ্যাক্টর এসইও ইউজ দ্য ট্যাগ সাইজ, প্রথমে হেডলাইন 1, হেডলাইন 2, হেডলাইন 3 গেট গুড ফ্রম দ্যাট। আপনার যদি ভালো নাম্বার যদি না হয় ট্যাগের মধ্যে, হেডলাইন 1 2 3 এর মধ্যে, এটা রোবট অ্যাটাক করবে এবং রেসপন্স ভালো পাবেন না। হ্যাঁ, H1 ট্যাগটা ইম্পর্টেন্ট, ধন্যবাদ ভাই। তো H1 H2 ট্যাগ কি ইম্পর্টেন্ট হতে পারে ওমর ফারুক ভাই? 2 H1 2, শুধু H1? H2, জি H1 আর H2 সব থেকে বেশি প্রাধান্য পাই। তো এই দুটা আপনার H1 H2 এর মধ্যে ট্যাগ গুলো খুব ফলো করতে হবে, ভালোভাবে সাজাইতে হবে, ডিফল্ট ভাবে যেটা দেওয়া থাকে সেটা চেঞ্জ করতে হবে। ওকে, হাউ টু চেঞ্জ দ্য পোস্ট টাইটেল H3 to H1? গো টু ব্লগার সেটিং। এই তো ব্লগিং যারা কাজ করে তাদের জন্য সেটিং গুলো দেখানো হয়েছে কিভাবে চেঞ্জ করবে। টেমপ্লেটে যাবে, এডিট HTML যাবেন, তারপর ড্যাশবোর্ডে যাবেন, আবার এই ডিজাইনে যে এডিট HTML। ওকে, H1 tag, one contains only one use। হ্যাঁ, একটা কন্টেন্ট H1 ট্যাগ এর মধ্যে একবার ইউজ করবেন, রাইট। H2 ট্যাগের মধ্যে ওয়ান কন্টেন্ট, 1 or 2 ইউজ। ওকে, ধন্যবাদ ওমর ফারুক ভাই, এই কথাগুলো আজকে বলিনি বা লেখাও ছিল না। আব্দুল্লাহ ভাই, সমস্যা নাই, উনিরা অলরেডি এসির উপর কোর্স করছে বলে ওনারা সব জানে। আপনারা তো এখন সবার মাধ্যমে কর্পোরেট করার জন্য জেনে যাচ্ছেন, দেখতে থাকেন দর্শক। থ্যাংকস ওমর ফারুক ভাই। ওকে, এখন ইমেজ অপটিমাইজেশনটা এসইওর ক্ষেত্রে অন পেজ এসইওর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা কেন ইমেজ ইউজ করব? ইমেজটা আসলে একটা ইমেজ অনেকগুলো কন্টেন্টের কথাগুলো ডিপেন্ড করে। ইমেজটা, একটা ইমেজ দিয়ে কতগুলো কন্টেন্ট একসাথে আপনি বোঝাতে পারেন। যে একটা ইমেজ যেগুলো লেখার জন্য আপনার অনেক কথাগুলো লেখা লাগতো, সেটা আপনার ইমেজ দিয়ে বোঝাতে পারবেন এবং কি রিচ বেশি হবে। কিন্তু আপনার গুগল ইমেজটাকে রিড করতে পারে না, ইমেজের মধ্যে যেটা অল্টার ট্যাগ বলে ইউজ করা থাকে সেটাই শুধু পড়তে পারে। তো আমাদের মেন কাজটা, মেন অপটিমাইজেশন তো যে আমরা অল্টার ট্যাগ ইউজ করি সেটা, তো সেটাতে আমরা কিভাবে ইউজ করব অল্টার ট্যাগটা। তো অল্টার ট্যাগের একটা এক্সাম্পল যদি দেই, সার্চ ইঞ্জিন আসলে টেক্সটটা করে, ইমেজ গুলো পড়তে পারে না। তো অল্টার ট্যাগে কিছু কাজ থাকবে আমাদের। অবশ্যই আপনার ইমেজ নেমটা বা অল্টার ট্যাগে এটা ইউনিক হইতে হবে, ইমেজটা সেটা অল্টার ট্যাগে দিবেন। যেমন ধরুন এটা আপনার ইমেজ অল্টার বলার পরে আপনার যেই ডাবল কোটেশনের মধ্যে ফিল্টার ক্যাবিনেট ইন র, তো ফিল্টার ক্যাবিনেট ইন র এটা হচ্ছে লং টেল কিওয়ার্ডটা ইউজ করছে অল্টার ট্যাগের মধ্যে, ইমেজের মধ্যে। সো আপনার গুগল যখন আপনার এই ইমেজটা দেওয়া আছে সেটা রিড করবে না, ইমেজ অল্টার ট্যাগে যেটা দেওয়া আছে সেটা বুঝবে। তো এটা আপনার কিওয়ার্ড রিলেটেড দিবেন, ইভেন লং টেল দিবেন। Content is king and image alter tag is unique for SEO। জি ওমর ফারুক ভাই, ধন্যবাদ। ওকে, put keywords more toward the beginning, try to write relevant description। এখন আসি ইমেজ ফাইল নেম নামে, ইমেজ ফাইল নেমে কি বলছে। তো ইমেজ ফাইল নেমে যখন আসবো তখন অলরেডি বলা হয়েছে আমাদের যেই
ইমেজ ফাইল নেমটা লিখবো। অনেক সময় ইমেজ যখন সেভ করি তখন ইমেজ যে কোনো নামে সেভ করা থাকে, আপনার ইমেজটা যে নামে বা আপনার কন্টেন্টটা যেটা বা কিওয়ার্ডটা সেটা নামে যদি সেভ করা হয়, এটা বলা হয়েছে এই টপিকসে, যেমন হোয়াইট ক্যাট ডট জিপিজি। তো এভাবে সেভ করতে হবে ইমেজগুলো এবং আপলোড করতে হবে। এখন ইমেজ আপলোডিং এর ব্যাপারে আসি। ইমেজ ফরম্যাট সাইজ কি হবে, অনেকেই নিয়ে কনফিউশন থাকে যে আমি রাইট। তো ইমেজটা আসলে মোর অপটিমাইজেশন বা এটা অপটিমাইজেশন খুবই জরুরি, ইমেজ অপটিমাইজেশন মোর ইম্পর্টেন্ট আর কি। তো এখন ইমেজ ফাইল নিয়ে আমরা অনেক সময় সমস্যাতে পড়ি। ইমেজ ফাইলটা জেপিজি হবে না পিএনজি হবে, হ্যাঁ, না গিফ ফাইল হবে, এবং কি সাইজ কতটুকু, লেন্থ কতটুকু। তো এসইওতে আসলে জেপিজি ডট জেপিজি যে ফাইল থাকে সেটা খুব সাপোর্ট করে। আর ফাইল সাইজটা যদি আমরা বলি তাহলে লেন্থ হবে 100 থেকে 120 কিলোবাইট, এটা লার্জ ইমেজের জন্য। আর মিডিয়াম ইমেজের জন্য 50 থেকে 70 কিলোবাইট, এটা মিডিয়াম ইমেজ। আর স্মল ইমেজের জন্য 30 থেকে 40 কিলোবাইট হতে পারে। ওকে, দা টাইটেল, এখন ইমেজ টাইটেল দিবেন HTML SEO অ্যাকর্ডিং। তো অলরেডি এখানে প্রেফার করছে, অলরেডি বলে ফেলছি যে প্রেফারেট ইমেজ ফরম্যাটিং ডট জিপিজি সাপোর্ট করে। লিমিটেড নাম্বার অফ ইমেজ পার পেজ থাকবে, অর্গানাইজেশন পিকচার, রেজাল্টটা খুব ভালো হতে হবে পিক্সেলটা আর কি। হাউ টু অ্যাড অল্টার টেক্সট, টাইটেল টেক্সট ইন ব্লগিং। তো যারা অলরেডি ব্লগিং করছেন বা ওয়ার্ডপ্রেসে দেখেন যে স্টেপগুলো এভাবে থাকে, যে ইমেজটা আসলে কোথায় ইউজ করবেন, সাইজটা কেমন থাকবে, মিডিয়াম, লার্জ, অর এটা সাইডটা কোথায় দিবেন, এলিমেন্টস গুলা লেফট, রাইট অর সেন্টার, এগুলো চুজ করে দিতে পারবেন, সমস্যা নেই। আর এখন আসি ইউআরএল স্ট্রাকচারে। ফিচার ইমেজের ডেসক্রিপশন, ক্যাপশন, টাইটেল, অল্টার টেক্সট, ইউআরএল। ওকে, ইউআরএল স্ট্রাকচারে যদি আমরা দেখি হাউ টু ইউআরএল স্ট্রাকচার বা পারমালিঙ্ক কিভাবে হতে হবে আমাদেরকে, যখন ব্লগিং করি তখন পারমালিঙ্কটা আসলে আমরা নিজের মতো ফ্রি ব্লগিং করি তখন নিজের মতো করে চেঞ্জ করতে পারি না। যখন আমরা ওয়ার্ডপ্রেসে বা নিজের ডোমেইন হোস্টিং করি তখন ইচ্ছা মতো আপনি পারমালিঙ্ক গুলো চেঞ্জ করতে পারবেন। এটা পারমালিঙ্কটা অবশ্যই আপনার যে পোস্টটা থাকবে পোস্টের উপর ডিপেন্ড করে পারমালিঙ্কটা দেবেন, পোস্ট নেম আর কি। পোস্ট নেমটা কিভাবে দিতে হবে, ফার্স্ট ওয়ার্ডপ্রেস লগইন ড্যাশবোর্ড, দেন ক্লিক সেটিং, পারমালিঙ্ক সেটিং, দেন পোস্ট নেম দিয়ে ডান করতে হবে। তাহলে যে পোস্ট নেমটা দিবেন সেটা আসবে ডিফল্ট ভাবে, দেন আপনি চেঞ্জও করতে পারবেন কাস্টমাইজ করে, সমস্যা নেই। ওকে, আমাদের সময় নেই বাট এখনো অনেকগুলো টপিক বাকি। এখন আমাদের যে টপিক আছে হচ্ছে ইন্টারনেট লিঙ্কিং। ইন্টারনেট লিঙ্কিং বলতে কি বুঝি, খুব সহজে যদি বুঝি, তো আপনার ওয়েবসাইটে যে কন্টেন্ট গুলো আছে, যখন আপনি ফার্স্ট কন্টেন্ট লিখিয়েছেন, সেকেন্ড কন্টেন্ট লিখিয়েছেন, তো সেকেন্ড কন্টেন্টের মধ্যে লেখার সময় ফার্স্ট কন্টেন্টে যা লিখিয়েছেন রিলেটেড কিছু কথাবার্তা বা ওয়ার্ড যদি চলে আসে তখন আপনি ইন্টারনেট লিঙ্কিং করে টপিককে আপনার ফার্স্ট কন্টেন্টে যেতে বলতে পারেন। এটা হচ্ছে খুবই বেনিফিট এবং গুগল এটাকে খুব ভালোভাবে নেয় ইন্টারনেট লিঙ্কিং। তো আপনার যখন থার্ড কন্টেন্ট লেখাবেন, ফার্স্ট কন্টেন্ট বা সেকেন্ড কন্টেন্ট যদি কোনো কথাবার্তা আসে বা রিলেটেড কিওয়ার্ড থাকে বা টপিক বুঝতে যদি সুবিধা হয় তাহলে সেখানে ইন্টারনেট লিঙ্কিং করে আপনার সেকেন্ড বা থার্ড কন্টেন্টে নিয়ে যেতে পারেন টপিক গুলোকে। এখন আসি বাউন্স রেট। আসলে বাউন্স রেটটা কি সেটা বুঝাবো। বাউন্স রেট আগে বলে নিই যে বাউন্স রেট যদি আপনার ওয়েবসাইটের 50% নিচে হয় তাহলে সেটাকে আপনার স্পেন্ড কোয়ালিটি টাইম বলা হয়। এখন স্পেন্ড কোয়ালিটি টাইমটা আপনাকে বুঝতে হবে। ধরুন আপনার ওয়েবসাইটে 100টা কিওয়ার্ড আছে, তখন 100টা কিওয়ার্ড থাকলে এটার প্রত্যেক মিনিমাম আপনার টপিককে 30 সেকেন্ড টাইম লাগে। তো এই 30 সেকেন্ড টাইম হচ্ছে কোয়ালিটি টাইম। এখন কোয়ালিটি টাইম তো বুঝলে তাহলে বুঝবেন যে আসলে বাউন্স রেট কি। কারণ বাউন্স রেট যদি 50% হয় তাহলে সেটাকে কোয়ালিটি টাইম বলা হয়। তো আপনার টপিক গুলোকে বাউন্স রেট অবশ্যই
কম হইতে 50% এর নিচে হইতে হবে। বেশি হলে বুঝবেন যে আপনার ট্রাফিক এসে পুরো কন্টেন্টটা পড়ছে না বা কন্টেন্ট ভালো লাগেনি, ডিরেক্ট সাইট ব্যাক করে চলে গেছে। তো 50% এর নিচে যে বাউন্স রেট গুলো সেটা গুগলের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং এসইও ফ্রেন্ডলি। তো আজকের ক্লাস মূলত এই পর্যন্তই অন পেজ এসইও এর উপর ছিল। ধন্যবাদ সবাইকে। প্রশ্ন থাকলে এখন করুন, সময় অলরেডি শেষ, আমার নেক্সট ক্লাস আছে। তারপরেও লাস্টে কিছু প্রশ্ন থাকলে করতে পারেন। লোকমান এসইও এর প্র্যাকটিক্যাল ক্লাস হবে না, কারণ এফিলিয়েট মার্কেটিং এর উপর ভিতরে এসইও দেখানো হচ্ছে, এটা অনেক বড় কিছু। কারণ অ্যাফিলিয়েট মানে অ্যাডভান্স লেভেলের কোর্স, এখানে কিওয়ার্ড রিসার্চ দেখানো হচ্ছে, এসইও দেখানো হচ্ছে, ওয়ার্ডপ্রেস ইনস্টলিং দেখানো হচ্ছে, নিজ সাইট তৈরি করা দেখানো হচ্ছে। এগুলো কিন্তু ডিফারেন্ট একটা কোর্স আছে অলরেডি। আর সেই কোর্স গুলো না করে সংক্ষেপে আপনার যাতে নিজের ওয়েবসাইট গুলো বিল্ডিং করতে পারেন, নিজের কাজগুলো নিজে করতে পারেন, মার্কেটিং এর উপরের ভিতরে ফোকাস রেখে এই কাজগুলোর সাথে সাথে প্রত্যেকটা একটা ক্লাস করে দেখানো হচ্ছে। হ্যালো জি ভাই। তামিম ভাই কয় মাস ক্লাস নেবেন? ভাইয়া, আজকের ক্লাসটা মানে আমরা যারা প্রাইমারি লেভেলে আছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অত্যন্ত মানে খুব কমই শিখতে পারছি, কারণ খুব আচ্ছা দ্রুত গেছে ক্লাসটা। ক্লাসটা দ্রুত গেছে, কারণ টপিকস গুলো অনেক ছিল, দেখছেন তো কতটি স্লাইড শেষ করছে আজকে। তো আমার মনে হয় হ্যাঁ, প্রায় 90%ই এখানে অনেক বিষয়, যে ছোটখাটো বিষয়গুলো হ্যাঁ, যারা আমরা প্রাইমারি দরকার কিন্তু কিছুই বুঝতাম না আসলে। যারা অ্যাডভান্স লেভেল যারা কোর্সে আগে হ্যাঁ হ্যাঁ তারা মোটামুটি রেসপন্স করতে, কিন্তু যারা আমরা অ্যাডভান্স আসলে অলরেডি, নীরব আমি যখন বলে নিয়েছি আসলে এখানে এসইও তে অলরেডি কোর্স করছেন কয়জন, এখানে আমার যে এখন 22 জন পার্টিসিপেন্ট উপস্থিত, তার মধ্যে 7 থেকে 8 জন অলরেডি এসইও কোর্স করেছে বা এখনো রানিং অবস্থায় আছে। তারা খুব ভালো বুঝছে, তারা আমাকে কর্পোরেট কোর্সে আসছে ক্লাসটাতে, তো তাদের জন্য খুব ভালো হয়েছে। আর যারা বুঝেননি বা ভিডিও বারবার দেখবেন, আর স্লাইডটা আপলোড করা হবে, স্লাইড করলে বোঝা যাবে, একদম সিম্পলি বাংলা ভাষায় পানির মতো করে লেখা আছে, স্লাইডটা দেখলে বুঝতে পারবেন। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যালো, জি সাগর ভাই বলুন। সঙ্গে একটু অন্য প্রসঙ্গ হলে আমি আপনাকে বলি, আমি এসইও কোর্স করতেছি। হ্যাঁ কিন্তু সাগর ভাই আপনার- এসইও কোর্স করছেন, অনেক ভালো। হ্যাঁ, কিন্তু ক্লাসটা আপনাদের মানে আমি করতে পারতেছি না। আজকে আবার দেখলাম যে মঙ্গল বৃহস্পতি বন্ধ থাকবে। তো হ্যাঁ যদি অন্য প্রসঙ্গে, তারপরে আমি আপনাকে জানাইলাম মানে কি প্রবলেম, এটা বুঝতেছি না। ক্লাস কিন্তু আমাদের এসইও ক্লাসটা একটা হয় না ঠিক। আপনাদের হচ্ছে এসইও ব্যাচের কথা বলছেন এখানে। আসলে এসইও ব্যাচ করছেন, আমাদের যে ফেসবুক পেজ আছে সেটাতে সাপোর্ট দেওয়া হয়, সেটাতে আপনি যে বলুন আমাদের যে এসইও ব্যাচটা আছে এতে প্রবলেম হচ্ছে বা ক্লাস হচ্ছে না, সেখান থেকে আমরা তো কোনো আমরা কোনো কল বা মেসেজ করলে ওখান থেকে তো আমরা রিপ্লাই পাই না, কোনো অ্যান্সার। তাছাড়া আর কোনো ওয়ে নাই, কারণ আমাদের এইগুলো অ্যাক্সেস থাকে না, কিরা কোর্স না নিচ্ছে। না ঠিক আছে, তারপরে হ্যাঁ, আমি জানি, তারপরে ঠিক আছে। বললাম যে যদি নাকি একটু ওনাদের কলেজে দেওয়া যায়। আচ্ছা আমি ট্রাই করবো, আমাদের যে কমিউনিটি গ্রুপে আছে আমি পড়ে দিব আসলে এসইও ব্যাচের সমস্যা কি হয়েছে, আমি জানলে আচ্ছা, আপনাকে জানানোর ট্রাই করবো ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ওকে, ওয়েলকাম ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, বাই।